ধন্যবাদ। দেখুন যে বাজেটকে যখন আমরা বিবেচনা করি, একটা বাজেট তৈরি হয় বিগত বাজেটের উপর ভিত্তি করে। এখন বিগত বাজেটটা ছিল বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী বাজেট। যে বাজেটটা অন্তর্বর্তী সরকার সংকুচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করেছিল, যেটা ইতিহাসে প্রথম। অতএব সেই জায়গায় আমাদের দেখবার বিষয় ছিল সরকার সংযত থাকা সত্ত্বেও এটার বাস্তবায়নের জায়গাগুলো কেমন ছিল। এখন সার্বিকভাবে যদি মূল্যায়ন করি, সরকার সংকোচনমূলক বাজেট সত্ত্বেও আমরা যদি এনবিআর এর আয়ের দিক থেকে বিবেচনা করি, তথাপি কিন্তু আরেকটা ইতিহাস তৈরি করছে, যেটা বাজেট ঘাটতির ইতিহাস। অতএব আমরা বুঝতে পারছি সরকার যখন বড় বাজেটের দিকে যাচ্ছে, তখন সেখানে যে ঘাটতির দিক থেকে আরেকটা ইতিহাস সৃষ্টি করবে, যদি না যুগান্তরকারী পরিবর্তন আয়ের ক্ষেত্রে না হয়। এখন প্রশ্ন হচ্ছে সরকারের এই বাজেটটা আসলে, সরকার যখন চিন্তা করি আমরা রাজস্ব সরকারকে চিন্তা করি, যারা পার্লামেন্ট চালায়। কারণ এর সাথে কিন্তু রাষ্ট্রে আরেকটা সরকার থাকে, যেটাকে আমরা আর্থিক সরকার বা গভর্নর হিসাবে বিবেচনা করি। অতএব রাজস্ব সরকার সবসময় পলিটিক্যাল, আর পলিটিক্যাল মানুষ মানেই জনগণের তুষ্টির জন্য বিগ বাজেট করতে চায়, কিন্তু সেই বিগ বাজেট করতে দেয় না, সেটা হচ্ছে আর্থিক সরকার। কিন্তু বাংলাদেশে যখন দেখি আর্থিক সরকার মানে সেন্ট্রাল ব্যাংক ওই রকম স্বাধীন না, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের সেই শক্তি থাকে না কথা বলার। যে কারণে সরকার, রাজস্ব সরকার ইচ্ছা করলেই বাজেট বাড়াতে পারে, তারপরে প্রিন্ট এবং ধার করে ঋণ করে সেটার সংকুলান করে থাকে, যেটা প্রকৃতপক্ষে জনগণের উপরে বোঝা চাপায়। এখন প্রশ্ন হচ্ছে সরকারের ভাবনা রয়েছে, ভাবনাগুলোর বাস্তবায়ন কতটুকু হয় তার উপর নির্ভর করবে সরকারের এই বিশাল বাজেটের দিকে যাওয়া। প্রথমত আপনি যুক্তি দেখেন সরকার কেন যাচ্ছে। প্রাসঙ্গিকভাবে আমরা যখন বিশ্লেষণ করি, তখন মনে হয় যে আসলে পে স্কেলের যে বিষয়টা আছে, সেটা দীর্ঘদিন 11 বছর যেহেতু পে স্কেল একটা রাষ্ট্রে হয় না, সেটাও কিন্তু যৌক্তিক দাবি। সেটা হয়তো সরকার এই বাজেটে আংশিক পূরণ করার একটা মৌন সম্মতি জ্ঞাপন করেছে। অতএব এই দিক থেকে বাজেট বাড়বে। সরকার আবার চিন্তা করছে বিভিন্ন ধরনের কার্ড, যে কার্ডগুলার কারণে কিন্তু পলিটিক্যাল, যেহেতু তাদের এজেন্ডা ছিল, ম্যানিফেস্টো ছিল, যে কারণে সেগুলোর বাস্তবায়নের জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। খাল খনন কর্মসূচিতে আগের সরকারগুলোতে দেখবেন তেমন খরচ হয় না। এখন খাল খনন কর্মসূচি যখন করবেন, নদী শুকিয়ে থাকবে, তখন নদী খননটাও কিন্তু বাধ্যতামূলকভাবেই চলে আসবে। তার জন্য কিন্তু একটা বিশাল বাজেটের দরকার হবে। অর্থাৎ সরকার যদি তার ম্যানিফেস্টোতে ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে চায় সার্বিকভাবে, এছাড়াও ধরেন আমাদের এই বছরের যে দুর্যোগ, সেটা হচ্ছে ধান, যারা চাষ করছে কৃষকরা অনেকেই ধান ঘরে তুলতে পারেনি, তাদের জন্য কিন্তু সরকার পরিকল্পনা করছে যে কয়েক মাসের তাদেরকে হয়তো আর্থিক সহায়তা দিবে। অতএব সার্বিক দিক বিবেচনায় সরকারের খরচ বাড়ানোটা অনেক ধরনের যৌক্তিকতা রয়েছে। এখন প্রসঙ্গতই আসে যে এই যৌক্তিকতাটা কতটুকু যৌক্তিক যদি আপনার আয় না হয়। তখন প্রশ্ন জাগে যে তাহলে রাষ্ট্র কি তাহলে খরচের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে, আয়ের দিকে মনোযোগ দিচ্ছে না? তাহলে কি আমরা যে পরিমাণ ঋণ নিয়েছি, যেভাবে ঋণ বাড়ছে, সেই ঋণ বাড়াটা কি আমাদের উপর বোঝা হয়ে দাঁড়াবে? সেই বোঝা হয়ে যখন দাঁড়ায়, তখন কিন্তু সেই রাষ্ট্রের মেরুদণ্ড আর সোজা করে দাঁড়াতে পারে না। এখন আমাদের আসলে সেই অবস্থাটাই দিকে যাচ্ছি। এখন সরকার যদি এর থেকে পরিত্রাণ পেতে চায়, যে মেরুদণ্ড সোজা করেই এই সকল কার্যক্রম বাস্তবায়ন করবে, তাহলে আমি বলবো সরকার জানে যে বাংলাদেশের রাজস্ব আয়ের অনেক পথ রয়েছে, যেখান থেকে সত্যিকার অর্থেই রাজস্ব সংগ্রহ করা যায়, এবং তার জন্য সরকারের পরিকল্পনাও করছে, বিভিন্ন আলাপ আলোচনা করছে এবং কিভাবে কার্যকরী করা যায়। এখন প্রকৃতপক্ষে নির্ভর করবে আসলে রিয়েলাইজেশন কতটুকু হয়। প্রকৃতপক্ষে মানুষ, আমরা যখন কথা বলি, কথা সবসময় সম্ভাবনার দিকে নিয়ে যায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি ঘটলো সেটাই কিন্তু বাস্তব চিত্র নির্দেশ করে। অতএব অপেক্ষায় থাকব যে সরকার হয়তো বিশাল বাজেট দিচ্ছে, কিন্তু সেই বাজেটের মেজর পোর্শন সংকুলানই হবে সেটা তার আর্থিক সক্ষমতা দিয়ে। আর না হয় আমি বলবো এর অর্থনৈতিক কনসিকুয়েন্স হবে অনেক খারাপ। কারণ
পৃথিবীতে যখন মূল্যস্ফীতি সবাই কমিয়ে আনছে 1, 2, 3% মধ্যে, বাংলাদেশ কিন্তু সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এখন এই উচ্চ মূল্যস্ফীতির জায়গায় সরকার যদি অধিক খরচ করে আয়ের তুলনায়, তাহলে প্রকৃতপক্ষে সেটা কিন্তু মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। কারণ এই ঘাটতি মেটাতে হলে সরকারকে কিছু না কিছু প্রিন্ট করতেই হবে, সরকারকে গ্রোথের ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে। কারণ সরকার যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে নেবে, তখন প্রাইভেট বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এমপ্লয়মেন্ট জেনারেশনের যে লক্ষ্য সরকারের ছিল, এইটাও ম্যানিফেস্টোর একটা অংশ, কিন্তু সেটা যদি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করে এই বাজেট বাস্তবায়নের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে কিন্তু সরকার তার যে লক্ষ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, তার সাথে কিন্তু একটা দ্বিচারিতা হবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ। অতএব আমার মনে হয় সরকার সেই ভাবনাগুলো ভাববে এবং সেটা যেন রাষ্ট্রের উপর বোঝা না হয়, এবং মূল্যস্ফীতির যে বোঝা অলরেডি 4 বছর থেকে 2022 সাল থেকে আছে, সেই জায়গা থেকেও যেভাবে পরিত্রাণ পায়, এবং সামাজিক কার্যক্রম যে কারণে, আমি যদি সোশ্যাল প্রোটেকশনের কথা বলি, যে জায়গাগুলো হাত দেওয়া হয়েছে, অতীতের সরকার যেটা ভুল করেছিল, এক্সক্লুশন এবং ইনক্লুশন ক্রাইটেরিয়া ছিল, অর্থাৎ যে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয় সে অন্তর্ভুক্ত হয়েছে, আর যে অন্তর্ভুক্ত হয়েছে তার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না। অতএব সেই জায়গায় ভুল ছিল অর্ধেকের বেশি। অতএব রাষ্ট্রের বিশাল এক অংশ টাকা যে সকল মানুষের প্রাপ্য ছিল, তারা সেই পাওনা থেকে পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। অতএব সেই জায়গাটায় যেন সত্যিকার অর্থে একটা কারেকশান, সংশোধনী এনে সেই বন্টন ব্যবস্থাটাকে ভালো করে। দেখুন, যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশে যে ফুয়েল সাবসিডি দেয়, সেই ফুয়েল সাবসিডিটা গণহারে দেওয়া হয়। আর আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে গণহারে যা কিছু দেওয়া হয় তার মধ্যে ত্রুটিই বেশি হয়। অর্থাৎ সাবসিডি দিবেন, যার প্রাপ্য তাকে দিবেন। একজন শিল্পপতি কোটি কোটি টাকা আয় করে, এখন আপনি বলবেন শিল্পের ক্ষতি হয়ে যাবে, তাকে আপনি দিবেন, বিষয়টা তা না। ওই শিল্পের যে বিনিয়োগ করা উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত, তারা প্রকৃতপক্ষে সেই বিনিয়োগটা করে কিনা, সেটাই তো প্রকৃতপক্ষে করে না। যেমন আমি কথা প্রসঙ্গেই বলি যে বাংলাদেশে আরএমজিতে প্রবৃদ্ধি কমে গিয়েছে। গত বছর তো, তার আগের বছর তো বিনিয়োগই হয় নাই। আপনি বিনিয়োগের যদি প্রবৃদ্ধি দেখেন আরএমজিতে, সেটাই তো শূন্যের কাছে। তা আপনি উইদাউট ইনভেস্টমেন্ট কীভাবে প্রবৃদ্ধি আশা করেন? অতএব এই বিষয়গুলা গভীরভাবে ভাবনা দরকার, যে সাবসিডি থাকবে, কোথায় থাকবে, যেখানে থাকার দরকার গরিব মানুষদেরকে যদি দিতে পারেন, তাহলে আপনি সাবসিডাইজ করেন। কিন্তু আপনি যেমন সারের ক্ষেত্রে, আপনি একজন 100 বিঘা জমির মালিক, সেও টোটাল সাবসিডি পাচ্ছে, আর যার 10% জমি, সেও সাবসিডি পাচ্ছে। ওর তো 1000 গুণ বেশি ধনী মানুষটা পাচ্ছে, কিন্তু তার প্রকৃতপক্ষে সেই সাবসিডি দরকার নাই, এবং সেটা দিয়ে সমাজের কোনো উপকার হচ্ছে না, কারণ তার আদার সোর্স অফ ইনকামেও রয়েছে। অতএব যে কৃষকটা প্রান্তিক, যে কৃষকটা বর্গা চাষি, আপনি ইলেকট্রিসিটি দিয়েই কি উৎপাদন হয়, ফার্টিলাইজার উৎপাদন হয়। এবং জানেন, বাংলাদেশে বর্তমানে ফার্টিলাইজারের কথা যদি চিন্তা করেন, তো গ্লোবালি 30 থেকে 40% দাম বৃদ্ধি পাচ্ছে, এই শুধুমাত্র ইলেকট্রিসিটি দামের কারণে। অতএব ইলেকট্রিসিটি এবং ফার্টিলাইজার, এই দুটো সেক্টরে সরকারকে অবশ্যই সাবসিডি থাকবে, কিন্তু সাবসিডিটা রেশনালাইজ করবে, তাহলে সরকারের যে বিশাল ভর্তুকি দেওয়া হয়, সেই বিশাল ভর্তুকির পরিমাণটাও অনেক কমে যাবে, এবং যার প্রাপ্য তারাই সত্যিকার অর্থে পাবে, এবং তাদেরকে আরেকটু যদি বেশি সহায়তা করা যায়, তখন সরকার সেটাও নির্দ্বিধায় রাষ্ট্রের বোঝা না বাড়িয়েই করতে পারবে। দেখেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে ট্যাক্স বাড়াবে কিংবা অতিরিক্ত ভ্যাট বসাবে, সেই চিত্রটা কিন্তু এখনও উঠে আসে নাই। হয়তো প্রকৃত বাজেট যেদিন উপস্থাপন করবে তার প্রেক্ষিতে। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে, যে বিশেষ করে সিগারেটের দাম বৃদ্ধি করার একটা পরিকল্পনা সরকার অলরেডি নিয়েছে, এবং সেটা হয়তো বৃদ্ধি করবে। কিন্তু দেখেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দামে সিগারেট কিন্তু বিক্রি করে, যে কারণে আমাদের সিগারেটের অ্যাভেইলেবিলিটি অনেক বেশি। যেমন অনেকেই যেটা বলে হয়, সক্ষমতার বাইরে যখন চলে যায়,
তখন মানুষ কিছুটা সংবরণ করে। অতএব সরকার কিন্তু সিগারেটের কনজামশন কমাতে চাচ্ছে। এখন কমাতে যদি হয় তাহলে তার বাংলাদেশের মানুষের যে আর্থিক সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যকে বিবেচনা করে কিছু ক্যাপাসিটির বাইরের দিকে প্রাইস যেতে হবে, অথবা তার কম্পিটিং রাষ্ট্রের সাথে তুলনা করতে হবে। তাহলে কিন্তু সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাও কিছুটা বাস্তবায়ন হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এর মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে যে আপনার গাড়ির ক্ষেত্রে হয়তোবা সিসি অনুযায়ী যে 1500 সিসি, 1800, 2200 সিসি এই অনুযায়ী যে এআইটি যেটা দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা পরিবর্তনের কথা সরকার ভাবছে। আর গাড়ির উপর ট্যাক্স যদি বলেন, গাড়ির উপর এমনিতেই কিন্তু বাংলাদেশে অনেক ট্যাক্স, বরং রেদার বাংলাদেশে গাড়ি উৎপাদনের জন্য জাপান হয়তো বা বাংলাদেশের মনে হয় রানার্স ওদের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে যাতে ডোমেস্টিক্যালি প্রডিউস করা যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপির গ্রোথ বাড়বে এবং বাংলাদেশ সরকারেরও একটা বড় অংশ রেভিনিউ হবে। সরকারকে আসলে প্রকৃতপক্ষে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে ট্যাক্স যখন বাড়ায় তখন প্রকৃতপক্ষে আমার ব্যক্তিগত ভাবনা হচ্ছে সরকার কখন বাড়ায়, সরকার যখন আসলে প্রকৃতপক্ষে একটা ক্রাইসিসে পড়ে। ক্রাইসিস মানে কি, ধরেন ফর এক্সাম্পল সরকারের ফরেন কারেন্সি রিজার্ভ, এখন আপনি চিন্তা করছেন বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথ গত বছর 8.43% ছিল, এই বছর 6-7 মাসে হয়তো ধরেন 0.5, যেহেতু গত মাসে ভালো হয়েছে আপনারা শুনেছেন $4 বিলিয়ন ক্রস করেছে। অতএব সেই বিচারে আমাদের এক্সপোর্ট গ্রোথটা অনেক, কিন্তু যদি রেমিটেন্সের দিকে তাকান তাহলে রেমিটেন্সের প্রবৃদ্ধি কিন্তু আশাব্যঞ্জক। অলরেডি 10 মাসে কিন্তু আমরা $30 বিলিয়ন ক্রস করেছি এবং সেটা যদি 36 বিলিয়নে যায় সেটা বাংলাদেশের ইতিহাসে আরেকটা নতুন ইতিহাস তৈরি হবে, যেটা 20 থেকে 22 বিলিয়ন ছিল। একটা সেক্টর থেকে $14 বিলিয়ন বেশি আসতেছে একটা বছরে। অতএব এই রেমিটেন্স কিন্তু ইম্পোর্টের যে গ্যাপটা ছিল সেটা অলরেডি ফিল আপ করছে, যে কারণে সরকার কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে তেমন কোনো ক্রাইসিসে নাই। অতএব যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশের যেখানে 75 লক্ষ মানুষ কাজ করে, মিডল ইস্টকে কেন্দ্র করে 1.5 কোটি মানুষের 50% মানুষ মিডল ইস্টকে, সেটা যদি উত্তপ্ত হয়ে যায়, সেখান থেকে যদি আমাদের রিটার্নি মাইগ্রেন্টস দেশে ফিরে আসে ওইখানে যদি কর্মচ্যুতি ঘটে, তখন বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কা থাকে। তখন এই সমস্ত পণ্য যখন বিলাসজাত পণ্য ইম্পোর্ট করা হয় তখন হিউজ একটা এক্সপেন্ডিচার হয়, সেটা তো ডলার দিয়েই করতে হয়। অতএব ফরেন কারেন্সির উপর একটা চাপ পড়ে। এই সমস্ত ক্রাইসিসগুলো মেটানোর জন্য সরকার তখন কী করে, বিলাসজাত দ্রব্য আর সাময়িক তার কিছু লস হলেও তার রেভিনিউ পায় না, কিন্তু দেশকে বাঁচানোর জন্য এই সমস্ত জায়গাগুলোকে তখন প্রতিহত প্রোটেকশন হিসাবে কাজ করে এবং কিছু রুলস রেগুলেশন আরোপ করে সাময়িক সময়ের জন্য। আমি যদি সার্বিকভাবে বলি, বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেমে সরকারের একটা রিভলিউশন দরকার। প্রকৃতপক্ষে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ভালোভাবে ব্যবস্থা না করে অযথা এইসব মোটর সাইকেল এইগুলোর উপর চাপ বসান, তাহলে আসলে মধ্যবিত্ত শ্রেণী যারা একটা মোটর বাইক দিয়ে ট্রান্সপোর্ট করে তাদের উপর একটা অতিরিক্ত বোঝা তৈরি হয়। আরেকটা হচ্ছে, যেহেতু উৎপাদিত পণ্য বাংলাদেশে যদি ডোমেস্টিক্যালি প্রডিউসড হয়, তাদের ক্ষেত্রে যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিও ডিসইনসেন্টিভ কাজ করে এবং ভবিষ্যতে হয়তো তাদের যে গ্রোথ আমরা যেটা প্রসপেক্ট করি সেটা হয়তো কমে যাবে। বরং যেটা হতে পারে, টোটালি ইম্পোর্ট এখানে অ্যাসেম্বল করেন, তার পরবর্তীতে সেই জায়গাটায় আপনি আর কোনো হাত দেবেন না। কিন্তু একেবারে যেটা ইম্পোর্ট করেন ব্র্যান্ড নিউ মোটর বাইক, সেই ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে সেটা বরং ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে এক্সপানশনে একটা সহযোগিতা করে। অতএব সরকারের আসলে লক্ষ্য কী? সরকারের লক্ষ্য কি রেভিনিউ জেনারেশন? তাহলে রেভিনিউ জেনারেশন হলে তাহলে কোন জায়গা থেকে রেভিনিউ জেনারেশন করবে? ডোমেস্টিক প্রোডাকশন বাড়িয়ে না ইম্পোর্ট বাড়িয়ে? যদি ইম্পোর্ট বাড়ান তাহলে প্রাইস কমাতে হবে, প্রাইস কমলে ইম্পোর্ট বাড়বে। মানে হচ্ছে প্রাইস কিভাবে কমবেন? তাহলে কাস্টমস এইগুলা কমাতে হবে, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি এইসব কমাতে হবে, কিন্তু সরকার তো কমাচ্ছে না,
বরং সরকার পরিকল্পনা করছে বাড়াবে। অতএব সেটা বাড়াবে এবং লেগসে উৎপাদনের সকল পর্যায়কে বিবেচনা নিবে। এখন সত্যিকার অর্থেই প্রকৃত চিত্রটা আসবে যে সরকার বাজেটে কোন জিনিসটা আসলে বাস্তবায়ন করছে তার উপর নির্ভর করবে। তখন সত্যিকার অর্থেই বলা যাবে যে তারা কি প্রকৃতপক্ষে ডোমেস্টিক্যালি প্রডিউসড ইন্ডাস্ট্রিকে এক্সপানশনের জন্য সহযোগিতা করছে, নাকি আমার ইম্পোর্টকে বাড়ানো সহযোগিতা করছে, সেটা নির্ধারণ হবে আসলে বাজেটের মধ্যে।